প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা পেট্রোলিয়ামের উপাদান এবং তাদের পৃথকীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা আলোচনা করব হাইড্রোকার্বন এবং তাদের শ্রেণীবিভাগ নিয়ে। তো চলো প্রথমেই আমরা দেখে নেই যে হাইড্রোকার্বন আমরা কাকে বলছি। ইতিমধ্যে আমরা অনেকবারই জেনে এসেছি যে হাইড্রোকার্বন হচ্ছে শুধু কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ, যেটাকে আমরা বলি জৈব যৌগ। শুধুমাত্র হাইড্রোকার্বনই কি জৈব যৌগ? না, শুধু হাইড্রোকার্বন নয়, বরং তাদের জাতক সমূহও জৈব যৌগ। এখানে আমরা কিছু উদাহরণ দিচ্ছি তোমাদের বইয়ের মতন করে, যেমন মিথেন, ইথিন, সাইক্লোহেক্সেন, বেনজিন ইত্যাদি। এরা সবাই হচ্ছে হাইড্রোকার্বন। কিভাবে বুঝবো? তাদের রাসায়নিক সংকেতটার দিকে একটু তাকাই। মিথেন আমরা একটা কার্বন এবং 4টা হাইড্রোজেন পরমাণু দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে ইথিনে 2টা কার্বন পরমাণু, 4টা হাইড্রোজেন পরমাণু। আবার আমরা পরবর্তী এদিকে যদি সাইক্লোহেক্সেনের দিকে যাই, তাহলে খেয়াল করে দেখো 6টা কার্বন, 12টা হাইড্রোজেন পরমাণু। বেনজিনে 6টা কার্বন এবং 6টা হাইড্রোজেন পরমাণু। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এই যৌগগুলোতে কি কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌলই নেই। এই হাইড্রোকার্বনকে আমরা 2টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো প্রথমে আমরা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করি। অ্যালিফ্যাটিক কথাটির অর্থ হচ্ছে চর্বিজাত, অর্থাৎ এটা একটা গ্রিক শব্দ অ্যালিফার থেকে এসেছে, যার অর্থটা হচ্ছে চর্বি। অ্যালিফ্যাটিক হচ্ছে চর্বিজাত কোনো পদার্থকে ইন্ডিকেট করে। এই শ্রেণীর যে হাইড্রোকার্বনগুলো, সেগুলো মূলত প্রাণীর চর্বি থেকে পাওয়া গিয়েছিল এবং সেই কারণে এই ধরনের হাইড্রোকার্বনগুলোর নাম দেয়া হয়েছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে আমরা খুবই সংক্ষেপে মনে রাখবো যে অ্যালিফার মানে হচ্ছে চর্বি, যেটা একটা গ্রিক শব্দ। তো এই গ্রিক শব্দ থেকে এর নামটা হয়েছে অ্যালিফ্যাটিক। এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের মধ্যে আমরা মূলত কাদেরকে নিয়ে আলোচনা করব এবং তাদের ক্লাসিফিকেশনগুলো কি মূলত খেয়াল করে দেখো। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে আমরা 2টা ক্যাটাগরিতে ভাগ করব, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। তাহলে একটা হচ্ছে ওপেন চেইন হাইড্রোকার্বন বা মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে ক্লোজড চেইন হাইড্রোকার্বন বা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো নাম দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো যে এখানে মুক্ত এবং বদ্ধ শিকল বলতে বা চেইন বলতে কি বোঝানো হচ্ছে। আমরা এবার তাদের বিস্তারিত আলোচনায় চলে যাই। আমরা যেহেতু ইতিমধ্যে জেনেই এসেছি যে হাইড্রোকার্বন বলতে আমরা বুঝবো কি, সেখানে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হচ্ছে এই যৌগটা, তাই তো? এবার আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যেহেতু কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ এবং তারা বিভিন্নভাবে কিন্তু তাদের প্যাটার্নটা সৃষ্টি করতে পারে বা বিভিন্নভাবে তাদের যৌগগুলো আসতে পারে। যেমন আমরা প্রথমেই মুক্ত শিকল হাইড্রোকার্বনেই যদি চলে যাই, যে সকল হাইড্রোকার্বনে আমাদের কার্বন শিকলের 2 প্রান্তের কার্বন 2টি মুক্ত অবস্থায় থাকে, তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। যেমন উদাহরণ হিসেবে এখানে বলা হচ্ছে বিউটেনের কথা আর একটা ইথিনের কথা। তো এই 2টি যৌগ মূলত 2টি সমগোত্রীয় শ্রেণী থেকে বিলং করে। আমি প্রথমে বিউটেনের কথায় আসছি। এই বিউটেনের আমি যদি গাঠনিক সংকেতটা দেখাই, তাহলে খেয়াল করো এখানে 4টা কার্বন রয়েছে। তো এই বিউটেনটা হচ্ছে এক ধরনের অ্যালকেন। এবং খেয়াল করে দেখো যে আমরা সংজ্ঞায় বলে আসছি যে যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের 2 প্রান্তের কার্বন মুক্ত অবস্থায় থাকবে, এই কার্বন 2টা মুক্ত অবস্থায় থাকবে। তাহলে আমি এখানে আর বাকি হাতগুলোতে হাইড্রোজেন দিচ্ছি না, শুধুমাত্র কার্বন নিয়ে একটু কাজ করে দেখাই। তুমি যদি লক্ষ্য করো, খেয়াল করে দেখবে যে এই কার্বনটা, অর্থাৎ এই পুরোটাকে আমরা যদি একটা চেইন হিসেবে ট্রিট করি, তাহলে এটা কি এই প্রান্তের কার্বন, এটা হচ্ছে এই প্রান্তের কার্বন। তারা কি মুক্ত অবস্থায় রয়েছে। এই মুক্ত অবস্থায় থাকা মূলত কি বোঝাচ্ছে? মুক্ত অবস্থায় থাকা বলতে বোঝাচ্ছে যে এই কার্বনের এই পাশে আমি কি আরো অনেক কিছু যোগ করতে পারি, কিন্তু বিউটেন সেহেতু কি এখানে আমাকে থেমে যেতে হচ্ছে, বা এই পাশেও তাই। তো মুক্ত আর বদ্ধের মধ্যে পার্থক্যটা কোথায়? আমি যদি কোনো কারণে এই কার্বনের এই হাতটাকে এবং এই কার্বনের এই হাতটাকে এদেরকে পরস্পরের সাথে যুক্ত করে দিতাম, তাহলে ঘটনাটা কি দাঁড়াতো? তাহলে খেয়াল করে দেখো তো ঘটনাটা কি কিছুটা এরকম দাঁড়াতো, এরকম। তাহলে এই কার্বনের 2টা হাত খালি, এই কার্বনের 2টা, এই কার্বনের 2টা, এই কার্বনের 2টা, তাই তো? কিন্তু এই অবস্থাটা আমরা একটু লক্ষ্য করি। এখানে কি, এখানে কার্বন কি অবস্থায় রয়েছে? এই কার্বনটাও মুক্ত, অর্থাৎ এই কার্বনে এই হাতে তো হাইড্রোজেন রয়েছে, কিন্তু কি সে অন্য কোনো
কার্বনের সাথে এরকম সাইক্লিক হিসেবে বা এরকম বদ্ধ শিকল বা বদ্ধ চেইন আকারে থাকছে না। যেমন আমি যদি চেইন দিয়ে তোমাদেরকে বুঝাই যে একটা মুক্ত চেইন কিরকম, এরকম একটা চেইন যখন পরস্পরের সাথে কি এরকম যুক্ত থাকছে, আবার এই চেনটাকে আমি যদি ঘুরিয়ে লাগাই একটা আরেকটার সাথে, অর্থাৎ শেষ প্রান্তটা আর প্রথম প্রান্তটা যদি এইভাবে লাগাই, তাহলে কি এটা একটা বদ্ধ চেন হয়ে গেল, তাই তো? তাহলে আমরা খেয়াল করব মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হচ্ছে তাদেরকে যাদের কি প্রান্তের কার্বন দুইটা মুক্ত অবস্থায় থাকছে, অথবা তুমি এইভাবে চেইনের মতন চিন্তা করবে যে একটা খোলা চেইন, তার মানে এই চেইনটাকে লম্বালম্বি রেখে দিলে যেরকম থাকতো সেরকম, অর্থাৎ এই প্রথম চেইনের সাথে শেষ চেইন অথবা প্রথম চেইনের সাথে শেষ চেইন বাদে অন্য কোনো চেইনও কি কোনোভাবে আটকানো নয়। এটাকেই বলছে আমরা ওপেন চেইন হাইড্রোকার্বন বা মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর বদ্ধটা হলে কি হবে? বদ্ধটা হলে ঘটনাটা এরকম হয়ে যাবে যে এই কার্বনটা এই কার্বনের সাথে বা অন্য কোনো কার্বনের সাথে চেইনের মতন ঠিক এইভাবে আটকে থাকছে। তাহলে এগুলো আমরা একটু মুছে দিই। আমরা এবার ইথিনে আরেকটা উদাহরণ দেখানো হচ্ছে। এখানে আসলে উদাহরণ যে ফিক্সড হবে সবসময় এরকম না, অনেক ধরনের যৌগ আছে যারা মুক্ত শিকল হাইড্রোকার্বন। যেমন এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীর বা অ্যালকিন গ্রুপের একটা যৌগ, প্রথম যৌগটাই বলতে গেলে সেটা হচ্ছে ইথিন। তো ইথিনের ক্ষেত্রেও খেয়াল করো যে এখানে দুইটাই কার্বন এবং কি তারা মুক্ত শিকলের মতন রয়েছে, তার মানে এটা একটা একটা চেইনের এটা একটা হুক বলি, যদি এটাকে একটা কার্বন হিসেবে চিন্তা করি, এটাকে আরেকটা কার্বন হিসেবে চিন্তা করি, ঠিক আছে? যেহেতু এখানে মাত্র দুটিই কার্বন, তাহলে এখানে আসলে আলাদা করে আগে যেমন চারটা কার্বন ছিল, একটা শেষের সাথে আরেকটা শুরু যুক্ত করে দিলাম, এরকম না ঘটনাটা। আবার শুধুমাত্র এই অ্যালকিনটা দিয়েই না, বরং অন্য কোনো অ্যালকিন দিয়েও আমরা চিন্তা করতে পারি কিন্তু। যেমন আমরা যদি এরকম একটা অ্যালকিন নিয়ে কাজ করি, যেমন এখানে খেয়াল করে দেখো, এটাও কিন্তু একটা অ্যালকিন যার নাম হচ্ছে বিউটিন, তার মানে এই সমগোত্রীয় শ্রেণীর, আমরা বুঝতেই পারছি। এবার যদি এটা কি একটা মুক্ত শিকল, তার মানে দেখো দুই প্রান্তের শিকলের দুই প্রান্তের কার্বন দুইটা মুক্ত অবস্থায় রয়েছে, তার মানে এই কার্বনের সাথে কি এই কার্বন কোনোভাবে কানেক্টেড, কিন্তু আমরা সেটাও কিন্তু করতে পারি চাইলে। খেয়াল করে দেখো, আমি যদি একটু আলাদাভাবে দেখাই জিনিসটাকে, অর্থাৎ এখানে কার্বন রয়েছে, এখানে কার্বন রয়েছে, এবার আমি এদের মধ্যে একটা বন্ড করে দিলাম, আর এদিকে বাকি দুইটা হাইড্রোজেন, এদিকে বাকি দুইটা হাইড্রোজেন। খেয়াল করে দেখো এই বিউটিনটাই কিন্তু এখানে চাকরিক হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের মুক্ত শিকল। চাকরিক বলতে মূলত বুঝিয়েছি যে বদ্ধ শিকল হয়ে গেল। তো এটাই হচ্ছে মুক্ত শিকল এবং বদ্ধ শিকলের মধ্যে পার্থক্য। এরপরে আমরা একটু পরের উদাহরণটাতে চলে যাই। আচ্ছা, আমাদের ক্লাসিফিকেশন এখানে আরেকটা ভাগ চলে এসেছে আমরা বদ্ধ শিকলে যাওয়ার আগেই, সেটা হচ্ছে যে মুক্ত শিকল হাইড্রোকার্বনটাকে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত, স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড। তোমরা সম্পৃক্ত শব্দটার সাথে আগে থেকে পরিচিত। আমি সবসময় একটা পরিচিত উদাহরণ দিই যে তুমি এক গ্লাস চিনির শরবত বানাতে যাচ্ছ, তো ধরো যে তুমি এক গ্লাস পানিতে সর্বোচ্চ 4 চামচ চিনি দিতে পারবে। তো এই 4 চামচ চিনি সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যাচ্ছে। এরপরে তুমি যদি আর একটাও চিনির দানা দাও, সেটা আর দ্রবীভূত হবে না, সেটা বরং অধক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে ওই 4 চামচ চিনিতে আমার এখানে চিনির দ্রবণটা কি সম্পৃক্ত। এর চেয়ে আমি কম পরিমাণও দিতে পারি, তার মানে 3 চামচ চিনি দিয়েও আমি কি শরবতটা বানাতে পারি। সেটা হবে কি আমার অসম্পৃক্ত চিনির শরবত। যখনই আমি আমার লিমিট একদম যেটা সর্বোচ্চ লিমিট, যে 4 চামচ সর্বোচ্চ, এর বেশি আর দিতে পারবো না আমি, দিলে সেটা কি গুলবে না বা দ্রবীভূত হবে না, সেটাই হবে কি আমার সম্পৃক্ত বা স্যাচুরেটেড। তো তাহলে এই হাইড্রোকার্বনের সাথে স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেডের মিলটা কোথায়, বা কেনই বা আমি এইভাবে নামটা দিচ্ছি, একটু পরেই আমরা দেখব। এই যে যেটা বলছিলাম যে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, আরেকটা হবে অসম্পৃক্ত। তো সম্পৃক্তটা আমরা একটু দেখি যে যেই মুক্ত শিকল হাইড্রোকার্বনে শুধু কার্বন কার্বন একক বন্ধন থাকে তাকে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বা অ্যালকেন বলে। এর উদাহরণে আমরা যদি যাই, এখানে আমরা প্রোপেনকে দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে এই প্রোপেনের গাঠনিক সংকেতটা আমি যদি দেখাই, এটা কি এরকম অবস্থায় রয়েছে যেখানে প্রতিটা হাতে হাইড্রোজেন রয়েছে। এখন খেয়াল করে দেখো যে এখানে কার্বনের প্রতিটা কার্বনের কি যোজনী 4, তাই তো? তার মানে 4টা করে হাত দিয়ে সে
হাইড্রোজেনকে ধরে রাখছে বা অন্য কোনো কার্বন পরমাণুকে ধরে রাখছে। এখানে আমি যদি অন্য কোনো মৌলকে নিয়ে আসি, ধরো আমি এখানে নতুন করে একটা হাইড্রোজেন অণু দিলাম, এটা কি কোনো বিক্রিয়া করবে? তার মানে আমার কোথাও কি কোনো রকম হাত খালি আছে? নেই কিন্তু। তার মানে এই ঘটনাটাকে আমরা তুলনা করতে পারি একটু আগের উদাহরণটার মতন করে, যে আমি চিনির শরবত বানাতে গিয়ে 4 চামচ চিনি অলরেডি দিয়ে ফেলেছি, এই কারণে আমার কি শরবতটা বা চিনির মিশ্রণটা বা দ্রবণটা সম্পৃক্ত অবস্থায় রয়েছে। এরপর আমি যদি অতিরিক্ত চিনি দিই, সেটা কি দ্রবীভূত আর হবে না, সেটা অধঃক্ষেপ পড়ে যাবে। ঠিক সেরকম এই যৌগটা কি একটা সম্পৃক্ত যৌগ, যে আর কোনো যৌগ বা পদার্থের সাথে কি বিক্রিয়া করছে না বা তাকে তার মধ্যে নিয়ে নিচ্ছে না। ঠিক আছে, যেমন এখানে আর কারো হাত খালি নেই। যেমন এই ধরনের জিনিস আমরা দেখি নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে বা নিষ্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে, তাদের কি অষ্টক পূর্ণ থাকে, তারা আর কারোর সাথে যুক্ত হতে চায় না। ঘটনাটা ঠিক সেইভাবেই তুমি চিন্তা করতে পারো যে সম্পৃক্ততা জিনিসটা হচ্ছে এরকম। যখন আমরা কি দেখব যে আর কোথাও কোনো হাত খালি নেই, সেক্ষেত্রে আমরা বলি সেটাকে সম্পৃক্ত। তার মানে কি ভাইয়া কোনো অ্যালকেন কিংবা এরকম সম্পৃক্ত যে হাইড্রোকার্বনগুলো তারা কখনোই বিক্রিয়া করে না? হ্যাঁ, তারা বিক্রিয়া করে, কিন্তু বিভিন্ন শর্তে, কিন্তু খুব সহজেই। যেমন একটা অ্যালকিনের ক্ষেত্রে বা একটা অ্যালকাইনের ক্ষেত্রে, মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোর ক্ষেত্রে আমরা সহজেই তাদেরকে যোগ করতে পারি। একটু পরেই আমি দেখাচ্ছি সেটা। আবার পেন্টেনের উদাহরণ বলা হচ্ছে, ঠিক একইভাবে আমরা ব্যাখ্যাটা করতে পারি এখানে। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে যে যেই মুক্ত শিকল হাইড্রোকার্বনে এক বা একাধিক কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, তাদেরকে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। যেমন এখানে উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে ইথাইনকে, বা আমি যদি ইথিনকেও নিই সেক্ষেত্রেও কি একই রকম, কারণ ইথিনও কি দ্বিবন্ধন দেখায়। ইথিন হচ্ছে এই যৌগটা যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড রয়েছে, যেটা অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীর। তো এখানে আমি যদি হাইড্রোজেন যোগ করি, কি ঘটনা ঘটবে খেয়াল করে দেখো। এখানে প্রথমে যে ঘটনাটা ঘটবে, এই যে ডাবল বন্ডটা সেটা ভেঙে যাবে। তাহলে ডাবল বন্ডটা যদি ভেঙে যায়, কি অবস্থা দাঁড়াবে খেয়াল করো। এই যে কার্বন কার্বন, এই যে হাইড্রোজেন আগের যেগুলো ছিল আর কি, এই দুইটা দুইটা 4টা হাইড্রোজেন এদেরকে আমি এইভাবে দিয়ে দিলাম। তাহলে আমার নতুন কি অবস্থার সৃষ্টি হচ্ছে? নতুন অবস্থাটা হচ্ছে, যেহেতু ডাবল বন্ডটা এখানে ভেঙে গেছে, এখানে সিঙ্গেল বন্ড হয়েছে, তার মানে এই কার্বনের এদিকে একটা হাত সৃষ্টি হবে, এই কার্বনের এদিকে একটা হাত সৃষ্টি হবে, যেই হাতে এই হাইড্রোজেন যুক্ত হবে। এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন। তার মানে খেয়াল করে দেখো যে দ্বিবন্ধন বা এরকম ত্রিবন্ধন, এখানে ত্রিবন্ধনের একটু ঠিক করে নেই ইথাইনের ক্ষেত্রে ট্রিপল বন্ড। তো এই ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের ক্ষেত্রে খেয়াল করে দেখো, তুমি সহজেই কি নতুন কোনো বিক্রিয়ক যোগ করলে সেটা কি বিক্রিয়ায় অংশ নিচ্ছে, এবং অংশগ্রহণ করে দেখো এটা কিন্তু ছিল ইথিন, তাই তো, যার সংকেতটা হচ্ছে C2H4, আর এটা হয়ে গেছে কি দেখো, এটা হয়ে গেছে ইথেন। তার মানে এটা কি আমাদের একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেটা কি ডাবল বন্ড। তার মানে ডাবল বা ট্রিপল বন্ডই হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যে কি আরো কাউকে দ্রবীভূত করতে পারে। মানে চিনির উদাহরণটার কথায় যদি আমরা চলে যাই, তাহলে এটা হচ্ছে কি আমাদের অসম্পৃক্ততা রয়েছে, মানে এখানে আমি কি এই ডাবল বন্ড বা ট্রিপল বন্ড ভেঙে এরকম যোগ করতে পারি, বা সে বিক্রিয়ায় খুব সহজে অংশগ্রহণ করে ফেলে। ত্রিবন্ধনের ক্ষেত্রেও ঠিক একই রকম। কিন্তু একটু আগে আমরা যেটা দেখে এসেছি, যেমন অ্যালকেনগুলোর ক্ষেত্রে তারা কি সম্পৃক্ততা প্রদর্শন করে, তারা আর কোনো তুমি চিনি দিলে সেটাকে আর দ্রবীভূত হচ্ছে না, তোমার অলরেডি দ্রবণটা সম্পৃক্ত হয়ে গেছে। তাহলে তুমি এইভাবে মনে রাখবে যে কার্বনের যখন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, বাকি 3টা হাতে সে কি করছে করুক, যখন এরকম সিঙ্গেল বন্ড, তখনই সেটা হবে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং সম্পৃক্ত হাইড্রোকার্বনের কথা বললে প্রথমে যার নামটা আসে সেটা হচ্ছে অ্যালকেন। আর যেখানে কার্বন কার্বন তুমি দ্বিবন্ধন পাবে, তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধনে যুক্ত হলে প্রতিটা কার্বনে আর 2টা করে হাত খালি থাকে, আর ত্রিবন্ধন হলে কি আর একটা করে হাত খালি থাকে। এই দ্বিবন্ধন এবং এই ত্রিবন্ধন এরা হবে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে ডাবল আর ট্রিপল বন্ড মানেই হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর সিঙ্গেল বন্ড হলে সেটা কি সম্পৃক্ত। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম যে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনকে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের উপর ভিত্তি করে আবার অ্যালকিন অ্যালকাইনে ভাগ করা হয়েছে। যেমন অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন উপস্থিত থাকে, এখানে প্রোপিনকে দেখানো হচ্ছে 3টা কার্বনের উপস্থিত হওয়ার কারণে তার নামের প্রথম অংশটা হয় প্রোপ।
আর যেহেতু তার সমগোত্রীয় শ্রেণী হচ্ছে অ্যালকিন, সেজন্য তার সাথে যুক্ত হয় ইন শব্দটা, যেটা ফাইনালি আমাদেরকে একটা নাম দেয়। নামটা হচ্ছে এরকম, প্রোপিন। 3 কার্বনের জন্য প্রোপ আসে, তারপরে ইন যুক্ত হয়ে সেটা প্রোপিন হয়ে যায়। ঠিক একটু আগেই যেমন বলছিলাম ইথিন বা ইথাইন, এখানে আবার ভুলটা চলে আসছে। ইথাইন মানে অ্যালকাইন, সেটা হবে ট্রিপল বন্ড। আর ডাবল বন্ডটা কি? অ্যালকিন। আচ্ছা, একটু আগে ইথিনের কথা বলছিলাম, ইথিনটাও ঠিক এইভাবেই আসে নামটা। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু এখন আসলে পড়াতে পড়াতে চলে আসছে, স্কিপ করতে পারছি না। তাহলে দেখো, 2টা কার্বন হলে তার নামের শুরুর অংশটা হয় ইথ, এবং তার সমগোত্রীয় শ্রেণী যেহেতু অ্যালকিন, এই জন্য নামের শেষে ইন যুক্ত হয়ে এটার নাম হয়ে যায় ইথিন। ঠিক একইভাবে পেন্টিন, বিউটিন, হেক্সিন, হেপটিন, এরকম। আবার পরের লাইনটাতে আমরা চলে যাই। খেয়াল করে দেখো, এখানে বলা হচ্ছে কার কথা? কার্বন কার্বন ত্রিবন্ধন উপস্থিত যেখানে থাকে সেটাকে আমরা বলি কি? অ্যালকাইন। এই যে অ্যালকাইন, এর আগেরটা ছিল অ্যালকিন। এর নাম কি? এর উদাহরণ কি? ইথাইন, প্রোপাইন। এবং খেয়াল করে দেখো, এদের ট্রিপল বন্ড কিন্তু। এটাকে যদি তুমি ভেঙে দেখাও, এই যে কার্বন কার্বন ট্রিপল বন্ড, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। আবার তুমি প্রোপাইনের ক্ষেত্রে চলে যাও, এখানে খেয়াল করে দেখো এইরকম অবস্থা। তার মানে তোমার একটা ট্রিপল বন্ড, মানে এখানে 3টা কার্বন তো রয়েছে, তার মানে এই জায়গাটাতে একটা ট্রিপল বন্ড আছে, আর সরি, এখানে এই অবস্থা। তাহলে অনেকে বলতে পারো যে ভাইয়া, আমাদের এখানে ট্রিপল বন্ড শুধু কি পুরো একটা যৌগে এক জায়গায় ট্রিপল বন্ড থাকলেই সেটা অ্যালকাইন হবে? হ্যাঁ, এটাই সঠিক। আবার কোনো একটা যৌগে যে কোনো এক জায়গায় ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, অবশ্যই কার্বন কার্বন ডাবল বন্ড থাকলেই সেটা হয়ে যাবে কি? অ্যালকিন। আবার কার্বন কার্বন ট্রিপল বন্ড পুরো যৌগে এক জায়গায় থাকলে সেটা হয়ে যাবে কি? প্রোপাইন, বা সেটা হয়ে যাবে অ্যালকাইন বলতে পারো। এখানে আমি নামটা বলছি এই জন্য। ঠিক একইভাবে নামকরণটা হয়েছে আগের মতন কি? 3টা কার্বনের জন্য তার নামের শুরুর অংশটার নাম হচ্ছে প্রোপ, আর যেহেতু তার সমগোত্রীয় শ্রেণীটা হচ্ছে আইন, মানে অ্যালকাইন, সেখান থেকে আইনটা এসেছে, তাহলে এর নামটা কি দাঁড়াচ্ছে? এর নামটা দাঁড়াচ্ছে হচ্ছে প্রোপাইন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রথমে আমরা জৈব যৌগকে 2টা ভাগে ভাগ করেছি, বা হাইড্রোকার্বনকে 2টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক, আর একটা হচ্ছে কি? অ্যারোমেটিক। এরপরে আমরা অ্যালিফ্যাটিকটাকে 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ওপেন চেইন বা মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত শিকলকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, একটা কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্তকে আমরা 2 ভাগে ভাগ করছি আবার, একটা হচ্ছে কি? অ্যালকিন, আর একটা হচ্ছে অ্যালকাইন। তাহলে এই শ্রেণী বিভাগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা মনে রাখবে। আচ্ছা, আমাদের বাকি ছিল কোনটা? বাকি ছিল বদ্ধ শিকল হাইড্রোকার্বনটা। তো মুক্ত শিকলটা যেমন দেখে এসেছি, তখনই আমি বদ্ধ শিকলটা দেখিয়েছি। এখানে একটু সংক্ষেপে বলবো। বদ্ধ শিকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের 2 প্রান্তের কার্বন পরস্পর যুক্ত থাকে। যুক্ত হয়ে তারা বলয় বা চক্র গঠন করে। বিভিন্ন আকারের শিকল বিভিন্ন আকারের বলয় গঠন করে। মুক্ত শিকল হাইড্রোকার্বনের মতো এরাও সম্পৃক্ত বা অসম্পৃক্ত এই 2 ধরনেরই হতে পারে। তাহলে অলরেডি তো তোমরা বদ্ধ শিকল কিভাবে ফর্ম করে সেটা দেখেই এসেছো। এখানে আমরা 2 ধরনের ক্যাটাগরি দিয়ে দেখাতে পারি বদ্ধ শিকলটাকে। একটা হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, মানে অ্যালকেন ক্যাটাগরিটা, যেমন প্রোপেন। প্রোপেন ছিল আমাদের কিরকম দেখতে? তোমাদের মনে আছে? প্রোপেনটা ছিল দেখতে এরকম, আমি একটু এঁকে দেখাই। আচ্ছা, এই হাতগুলোতে হাইড্রোজেন হবে, আমি পুরোটা আঁকছি না বা লিখছি না এখানে। খেয়াল করে দেখো যে এটা হচ্ছে আমাদের প্রোপেন। আচ্ছা, দিয়েই দেই। প্রোপেনের ক্ষেত্রে তুমি লক্ষ্য করে দেখো যে প্রান্তে 2টা কার্বন রয়েছে এবং তারা কি পরস্পরের সাথে যুক্ত না। কিন্তু এখানে যখন সাইক্লোপ্রোপেন, অর্থাৎ যখন এরকম চক্র বানিয়ে দিলাম, এই যে 2 প্রান্তের কার্বন পরস্পর যুক্ত হয়ে গেল, তখন ঘটনাটা কিন্তু একটু ভিন্ন হয়ে গেল। কিরকম? এই কার্বনের সাথে তুমি যখন এই কার্বনকে যুক্ত করে দেবে, তখন কি এই 2 কার্বন পরস্পরকে ধরতেই তো তাদের একটা একটা করে হাত ব্যবহার করে ফেলছে। তাহলে কি তারা বাকি হাত যেটা ছিল, অর্থাৎ এটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখি, অর্থাৎ এরকম হয় যদি ঘটনাটা এরকম হয়ে গেল, তখন কি হবে? তোমার প্রতিটা কার্বনের হাত লিমিটেড হয়ে গেল, পরস্পরকে তারা একটা একটা করে হাত দিয়ে ধরে আছে, আর কি বাকি হাত থাকছে 2টো করে। তাহলে কেউ আমাকে বলো যে প্রোপেন এবং সাইক্লোপ্রোপেনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? খেয়াল করে দেখো, এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা কিন্তু উধাও হয়ে গেছে। অর্থাৎ
এখানে হাইড্রোজেন কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, অর্থাৎ C3H8। এটা হচ্ছে আমার প্রোপেনের সংকেত। সাইক্লোপ্রোপেনের সংকেতে তাহলে কি হবে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা C3H6। এটা হচ্ছে সাইক্লোপ্রোপেনের রাসায়নিক সংকেত। এবার কি তোমরা বুঝতে পেরেছো যে আসলে মুক্ত শিকল থেকে বদ্ধ শিকলে গেলে পরিবর্তনটা কোথায় আসে? তার মানে খেয়াল করে দেখো, এটাও কিন্তু প্রোপেন, এমন না এটা অন্য কোনো যৌগ, এটাও প্রোপেন, কিন্তু এর ক্ষেত্রে তার স্ট্রাকচারটা খেয়াল করো যে এটা কি একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন বানিয়ে ফেলছে, আর এটা ছিল কি আমার মুক্ত শিকল হাইড্রোকার্বন। এটাই হচ্ছে প্রোপেনের সাথে সাইক্লোপ্রোপেনের ডিফারেন্স, বা মুক্ত শিকলের সাথে বদ্ধ শিকলের পার্থক্য। আমি এগুলো একটু মুছে দিই তাহলে পরের যৌগটা, যেমন সাইক্লোবিউটেন। খেয়াল করে দেখো এখানে বিউটেনের ক্ষেত্রে কি সাইক্লোবিউটেন আর বিউটেনের তফাৎটা আমি শুরুতেই আজকে দেখিয়ে এসেছিলাম, তো এটাকে এখানে আমি আর যাচ্ছি না। খেয়াল করে দেখো ঠিক একই রকম ভাবে পুরো চেনটা এরকম ছিল, হয়তো হয়তো না এরকমই ছিল। এরপরে কি হয়? প্রথম এবং শেষ চেনটা পরস্পরের সাথে যুক্ত হয়ে যায়। তাহলে খেয়াল করে দেখো এরকম একটা ঘটনা সৃষ্টি হয়ে যাচ্ছে, যেটা কি এই যে তুমি এবার এখানে লক্ষ্য করো, এখানে আমি একটু এগিয়ে দেখি তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে। এই যে এটা হয়ে গেল তোমার সাইক্লোবিউটেন। আবার এখানে দেখো এই যে একটা চেনের হুক, এটা একটা হুক, এটা একটা হুক, এটা হয়ে গেছে সাইক্লোপ্রোপেন। কিন্তু আমার এখানে সমস্যাটা কই হলো? সমস্যাটা হয়ে গেছে ঠিক আগের মতন। বিউটেনের সংকেতটা ছিল C4H কত 10, আর সাইক্লোবিউটেনের সংকেতটা কত C4H8। গুণে দেখো তুমি 2 2 2 2, 8টা হাইড্রোজেন, বাকি 2টা কই? উধাও হয়ে গেছে। কেন উধাও হয়েছে? কারণ প্রথম এবং শেষ কার্বনটা পরস্পরকে ধরতে গিয়ে একটা একটা হাইড্রোজেনকে ছেড়ে দিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা অসম্পৃক্ত বদ্ধ শিকল দেখে নিই খুব সহজে, ক্লাস ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে। সাইক্লোপ্রোপিন, আবার তারপরে সাইক্লোবিউটিন। তো এই সাইক্লোপ্রোপিন এবং সাইক্লোবিউটিনের নর্মাল প্রোপিন নর্মাল বিউটিনের সাথে তফাৎটা কোথায় সেটা তোমরা নিজেরাই খুঁজে বের করবে, আমি আর বলছি না এবার। আর খেয়াল করে দেখো এখানেও কি এরকম দুই প্রান্তের কার্বন পরস্পর, অর্থাৎ মুক্ত শিকলে ওপেন চেইনে যেমন কি সোজাসুজি ছিল এরকম ঘটনাটা, বা বিউটিনের ক্ষেত্রেও সোজাসুজি ছিল, মাঝের যে কোনো এক জায়গায় ডাবল বন্ড ছিল। এখানে কিন্তু ঘটনাটা সেরকম না, এটা কি দুই প্রান্তের কার্বন পরস্পরের সাথে যুক্ত হয়ে গিয়ে কি একটা বলয় বা চক্র গঠন করে ফেলেছে, এখানেও তাই। ঠিক এইভাবে তাহলে সাইক্লোবিউটিন এবং সাইক্লোপ্রোপিন সৃষ্টি হচ্ছে। একইভাবে সাইক্লোপেন্টিন হতে পারে বা অন্যান্য যৌগগুলো হতে পারে। তো তাহলে আজকে আমরা অ্যারোমেটিক যৌগে যাচ্ছি না, আমরা এই পর্যন্তই আজকের ক্লাস শেষ করছি, যেখানে আমরা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, এবং তোমরা দেখলে যে আমরা বদ্ধ শিকলকেও দুইটা ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছি। একটা হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল, যেখানে আমরা কি যে অ্যালকেনগুলো পড়ে এসেছি তাদের বদ্ধ শিকল নিয়ে আলোচনা করব, অর্থাৎ সাইক্লো অ্যালকেন। আর অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বনে আমরা সাইক্লো অ্যালকিন সাইক্লো অ্যালকাইন নিয়ে আলোচনা করব। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও ক্লাস। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।